আজ চালু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের 23 জেলায় উন্মুক্ত হচ্ছে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারের কথা মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। তারা বলছেন, জাপান বাংলাদেশে নির্মিত এই সেতু অর্থনীতির নতুন দ্বার খুলে দিল। সেতুটিতে আছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। তবে আপাতত সিঙ্গেল ট্র্যাকের রেল লাইন হওয়ায় পুরোপুরি সুফল সহসাই মিলছে না। দর্শক, যমুনা রেল সেতুর উদ্বোধনের খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, দীর্ঘ প্রতীক্ষিত যমুনা রেল সেতুর উদ্বোধনের আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে কিন্তু যমুনা সেতু যে টাঙ্গাইল থেকে এবং সিরাজগঞ্জ যে ডাবল ডেকারের যে রেল যে সংযোগ, সেটি কিন্তু আসলে আজকে থেকে মানে উদ্বোধন কার্যক্রম আজকে থেকে আসলে চালু হবে। সেক্ষেত্রে কিন্তু সব মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমরা যদি একটু দর্শক উদ্দেশ্যে জানাতে চাই যে আজকে যমুনা সেতু যে রেল উদ্বোধন করা হচ্ছে, এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তিনি রেল মন্ত্রণালয়ের যে সচিব ফাহিমুল ইসলাম তিনি রয়েছেন, এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের যে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনিচি, এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দক্ষিণ এশিয়া বিভাগের অর্থাৎ চাইকার মিস্টার ইতো তেরুকি, এবং তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে অতীতে কিন্তু আসলে এই রেল সংযোগ যখন ছিল তখন একটি রেল আসার পথে কিন্তু পরবর্তীতে আরেকটি রেল আসলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তবে ডাবল ডেকার রেল সংযোগ স্থাপনের ফলে এটি কিন্তু এখন আরও সহজতর হয়ে যাচ্ছে। আসলে বিষয়টি এমনটি বলছেন সংশ্লিষ্টরা। যমুনা সেতুর উপর যে অত্যাধুনিক যে রেল সেতুটি আমরা কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি, সেটি একদম দৃশ্যমান, সকল কাজের মধ্যে শেষ হয়ে গেছে। এবং যমুনা নদীর উপর যে এমন অত্যাধুনিক একটি স্টিলের যে রেল সেতু যে দৃশ্যমান, সেটি দেখে কিন্তু সাধারণ মানুষরা বলছেন যে রেল যোগাযোগের যেমন উন্নতি ঘটবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও তাদের একটা আমূল পরিবর্তন আসবে এবং সময় বাঁচবে এবং ভোগান্তি হবে না। কারণ আপনাদের একটু দর্শক উদ্দেশ্যে জানিয়ে রাখি যে 50টি পিলারের উপর যে 49টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে যে অত্যাধুনিক স্টিল মিলের যে অবকাঠামোটি, সে ডাবল ডেকারের সেতুটি, এবং 100 বছরের এই আয়ুষ্কাল নিয়ে এটি দাঁড়িয়ে রয়েছেন। এবং এটি আসলে প্রমাণ করছেন যে ভবিষ্যতের বাংলাদেশের যে অঙ্গীকার মাথা উঁচু করে দাঁড়ানোর এবং সম্ভাবনায় অগ্রযাত্রা যে হাতছানি, সেটি আরও নতুন একটি সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের। এবং জাপানি যে নিত্য নতুন যে প্রযুক্তি, সেটি দিয়ে কিন্তু দেশের সকল সেতু থেকে একটি আলাদা রকমের একটি মডেল এখানে দাঁড় করানো হয়েছে। সেতুটিতে রয়েছে ডাবল ডেকারের ট্র্যাক এবং দুই পাশে আধুনিক স্টেশন রয়েছে। সেতুর ডেকের নিচে গ্যাস পাইপলাইন রয়েছে, বিদ্যুৎ লাইন রয়েছে, যা উত্তরবঙ্গের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এবং জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ এবং আধুনিক যে রেলের যে সংযোগটি হচ্ছে, সেটি হচ্ছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল একটি প্রযুক্তিগত কৌশলগত বিষয় নয়, এটি আসলে যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করছে। সেটি নির্মাণের ফলে কিন্তু উত্তরবঙ্গের মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আসলে লক্ষ্য করা গেছে। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে এই সেতুটি নির্মাণের ফলে 23 জেলার যে মানুষ রয়েছেন, সেই 23 জেলার মানুষের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা দীর্ঘদিন প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা দূর হয়ে একটা নতুন মাইল ফলক সৃষ্টি হবে। এরপর কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলে, এখন এই যে রেল সেতু, যমুনা রেল সেতু উদ্বোধন শেষে এরপরে কিন্তু যে রেলের সচিব রয়েছেন তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ ওপারে অর্থাৎ যমুনা সেতুর যে পূর্বাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে যারা আগত সাংবাদিক রয়েছেন তাদের সাথে তারা কথা বলবেন। তবে তাদের কথা একটাই, রেল যে নিরাপদ ভ্রমণের যে নিশ্চয়তা দিয়েছিল সেটি বাস্তবায়ন করার জন্য তাদের অঙ্গীকার, এবং সেটি বহির্বিশ্বের কাছে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। তো আসলে এটাই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।
মানিকগঞ্জ শহরের 1 কিলোমিটার দৈর্ঘ্য সড়কটির দুই পাশে গড়ে উঠেছে একাধিক বহুতল ভবন ও বিপণী বিতান, অথচ গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় দখল হচ্ছে প্রধান সড়ক। এতে বাড়ছে যানজট, ভোগান্তিতে পথচারীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মানিকগঞ্জ শহরের খালপাড় থেকে বাজার ব্রিজ সড়কের দৈর্ঘ্য মাত্র 1 কিলোমিটার। ব্যস্ততম এই সড়কের দুই পাশে রয়েছে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সব অফিস। সড়কের উভয় পাশে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক বহুতল, বাণিজ্যিক ভবন ও বিপণী বিতান। বহুতল এসব ভবনে পার্কিং ব্যবস্থা না থাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে দখল হয়ে গেছে সড়কের দুই পাশ। সড়কের দুই পাশে অতিরিক্ত যানবাহন রাখায় যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই, অথচ বিল্ডিং কোড অনুযায়ী বহুতল ভবনের নিচে গাড়ি পার্কিং ব্যবস্থা থাকলেও পরবর্তীতে পার্কিং এর জায়গায় তৈরি হয়েছে মার্কেট বা অফিস। সিনিয়র সিটিজেনদের চলাচল অসুবিধা, বাচ্চাদের চলাচল অসুবিধা, হাঁটা চলার সমস্যা হয়, মার্কেটে যাইতে ঘুরতে আসতে, বাচ্চা নিয়ে আসলে ফুটওভার দিয়ে যেখানে মানুষ হাঁটাচলা করবে সেখানে হচ্ছে গাড়ি রাখার কারণে হাঁটাচলা করা যায় না। আমাদের তো অপশন নাই, অপশন থাকলে তো আমরা এখানে রাখতাম না। পার্কিং এর জন্য স্পেস নাই, তো মানুষজন চলতে ফিরতে সমস্যা হয়। নগরীতে যানজট ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিকের পরপরও আরও কিন্তু আমাদের থানা পুলিশ এবং আমাদের পুলিশ লাইন্স থেকে আমরা এক্সট্রা ফোর্স সরবরাহ করব ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য। বহুতল ভবনগুলোর তালিকা করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, আমরা তাদেরকে ইতিমধ্যে তালিকা করে এবং নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। শহরের যানজট দূরীকরণে ও জনগণের সুবিধার্থে আইন অমান্যকারী বহুতল ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে পার্কিং সমস্যার সমাধানের দাবি জানিয়েছে নগরবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। কুমিল্লার ঐতিহ্যবাহী জনপদ ময়নামতি ইউনিয়নের গোমতীপাড়ে মিরপুর, নানোয়ার বাজার, বাহেরচর, খেয়াঘাট এলাকার মানুষের অপেক্ষায় থাকতে হয় কখন পারে ভিড়বে নৌকা। যুগ পাল্টে সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার কিংবা দেশের সর্বত্র পাল্লা দিয়ে নদীর উপর ব্রিজ বাড়লেও শতাব্দীর প্রাচীন এই 3টি খেয়াঘাটে সেই মান্দাত্তা আমলের ডিঙ্গি নৌকায় ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষের এপার ওপার যেতে হচ্ছে। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। পাকিস্তান আমল থেকেই চলাচল করছে কুমিল্লা জেলা সদরের পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের এই 3টি খেয়াঘাট। স্বাধীনতার 54 বছরেও যাতায়াতের দুর্ভোগ কমেনি এই অঞ্চলের লাখো মানুষের। সাধারণ মানুষ বলছে, যুগ যুগ ধরে একটি ব্রিজ নির্মাণের আবেদন করলেও বরাবরই অবহেলিত হয়ে আসছে তাদের দাবি। এসব এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে ব্রিজ থাকায় অনেকটা বাধ্য হয়ে স্বাভাবিক চলাফেরা রোগী কিংবা শিশুদের পারাপার করতে হয় এই খেয়াঘাটগুলো দিয়ে। ইন্ডিয়া বাংলাদেশ হইলো, যার সাইড লুয়ে এলো তো মারোয়ারে যে দিকে সাইরা গেল এই দিন থেকে আমরা রাতে ঘাট ব্রিজ নাই বুঝলি, অনেক দূর আমরা চলা ফিরায় ফসলা দিলইয়া বেচা কিনায় খুবই আমরা একটা কষ্ট হয়। উপজেলা যেতে পারি না, বহুত কষ্ট করতে হয়, ওই আমরা ঘুরে যাইতে হয়। আমরা এই এলাকায় আমরা নৌকাতে আই যাই। এই অঞ্চলের গোমতীর চরে কয়েক হাজার হেক্টর জমিতে উৎপাদিত হয় বিভিন্ন জাতের সবজি। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার অভাবে দাম কম পাওয়া ছাড়াও নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার কৃষক। বস্তালিও উড়ন যায় না, মাল লইও উড়ন যায় না, দেখা গেছে 10 টাকার মাল 8 টাকা বেতন লাগে। আমরা এনদে আইতে অনেক কষ্ট, আমরা হেদিক দিয়ে যাই গই, এনদে ব্রিজ হইলে আমরা সহজিত হইব বুঝলি। পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ, লাখো লাখো মানুষ আছে, তাদের সবার সুবিধার স্বার্থে অনেক ভালো হবে। স্থানীয় সরকারও প্রকৌশলী বিভাগ বলছে, একটি ব্রিজ এই অঞ্চলের মানুষের যৌক্তিক দাবি, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। এটার ফিজিবিলিটি স্টাডি হবে, তারপরে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভ হলে আমরা খুব অল্প সময়ে আশা করি ব্রিজের কাজ শুরু করতে পারবো। যথাযথ কর্তৃপক্ষের খেয়ালের অভাবে অর্ধশত বছর ধরে অবহেলিত বুড়িচং উপজেলার গোমতীপাড়ের অন্তত 15টি গ্রামের লাখো মানুষ। দ্রুতই এ সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে বিশ্ব দরবারে এখনো দাপিয়ে বেড়াচ্ছে টাঙ্গাইল শাড়ি। এবছর ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডিজাইন করা হয়েছে গাছের ছাল, হরতুকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানব দেহের জন্য উপকারী। ঈদকে সামনে রেখে এসব শাড়ি ছড়িয়ে পড়েছে দেশ ও দেশের বাইরে। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুল রহমান তিতাস। টাঙ্গাইলের তাঁতপল্লীতে রাত দিন তাঁতের খটখট শব্দ, প্রতিটি তাঁতপল্লীতে চলছে কর্মযজ্ঞ। এবার ঈদকে সামনে রেখে নতুন ডিজাইনের শাড়ি, ভেজিটেবল ডাইং, কটকি, হাফ সিল্ক, টাঙ্গাইলের জামদানি, সফট সিল্ক সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হচ্ছে।
এছাড়াও মাসলাইন কটন ও তন্তু সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসি সহ নানা রঙের মনকারা টাঙ্গাইল শাড়িও তৈরি হচ্ছে। কারিগররা বলছেন একটি শাড়ি তৈরিতে প্রায় 1.5 দিন সময় লাগে। ঈদ উপলক্ষে ওই তো 3টা করে হয়েছে, এখন এক সপ্তাহ 3টা, এক সপ্তাহ 4টা হয়। আর আগে মনে করেন যে 1 সপ্তাহ কাজ করলে 2 সপ্তাহ খেয়ে পুরাইতে পারতো না একটা কারিগরে, আর এখন মনে করেন যে 1 সপ্তাহ কাম করলে 2 দিনের সংসারের খরচা হয়ে পারছে না। ঈদের জন্য মানে নিজের তো চাহিদা বেশি করে নাকি মালিকের চাইতে, কারণ টাকা পয়সার দরকার। এখানে হচ্ছে টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, বালুচুরি শাড়ি, বুটি শাড়ি আছে। আরামদায়ক ও নতুন আকর্ষণের জন্যই টাঙ্গাইলের শাড়ি পছন্দ সবার। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। পরিবারের সকলের জন্য আমরা এই জন্য এখানে তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ি দেখতে এসেছি এবং কিনতে এসেছি। আগের তুলনায় এখন শাড়ির মান ঠিকই আছে, আগের মতোই আছে, আর দামও হাতের নাগালেই আছে। একটু ভেরিয়েশন আসছে, কালারে কাজে একটু ডিফারেন্ট আসছে, যার কারণে দাম হয়তো একটু বেশি। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। এছাড়া ঋতু অনুযায়ী মানুষের চাহিদা মাথায় রেখে শাড়ি তৈরি করা হচ্ছে। আমরা বরাবরই গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রোডাকশন দিই। আমাদের দেশের মানুষ দেশকে ভালোবেসে দেশাত্মবোধ নিয়ে দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে ঈদের আনন্দ উপভোগ করবে। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল শাড়ি, আর সামনের দিনগুলোতেও টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে আমাদের কৃষি। মুকুলে মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছগুলোতে আগেই দেখা মিলেছে মুকুলের, তাই ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত আম চাষি ও আম মালিকরা। তবে গত বছরের তুলনায় এবার মুকুল বেশি আসলেও পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আছে দুশ্চিন্তাও। প্রতিনিধি তারিক আজিজের রিপোর্ট, জানাচ্ছে শামস তাবরিজ উচ্ছ্বাস। সোনালী মুকুলে ছেয়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো যেন জানান দিচ্ছে মধুমাসের আগমনী সেই বার্তায়। তাই আমপ্রধান এই অঞ্চলের মানুষের এখন সময় কাটছে আম বাগান ও মুকুলের যত্ন নিয়েই। আম চাষিরা বলছেন আমের মুকুল আসার আগে পরে যেমন আবহাওয়া প্রয়োজন এবছর তা বিরাজ করছে, ফলে পরিচর্যার আধুনিক প্রযুক্তির কারণে বাম্পার ফলনের পাশাপাশি গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের, যদিও শঙ্কা আছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। এবছর যেহেতু আমের অনিয়ার প্রায় প্রতিটা বাগানেই আমের মুকুলে ভরে গেছে, তো এখন পর্যন্ত আবহাওয়া আম চাষের অনুকূলে আছে। আগামী 10 দিন যদি এরকম আবহাওয়া থাকে তাহলে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না বা খুবই কম বলে মনে করি। এ অবস্থায় চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য নিশ্চিতে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির জন্য উপযুক্ত পরিবেশের দাবি আম উদ্যোক্তাদের। এখন আমের দাম যদি আল্লাহ দেয় পাই, তাহলে খরচ খরচা হয়তো গত বছর যে খরচ করেছি এবছর খরচ করেছি, মানে আশাবাদী দেখি আল্লাহ যদি ভালো হয়, ফলনটা ভালো হয় আর ভালো দামটা পায়, তাহলে লাভবান হবো আর কি ভালো মতো। আমের ভালো উৎপাদন পেতেও খরচ কমাতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা যাদের মুকুল এখন বের হয়ে গেছে কিন্তু হয়তো সামান্য ফুটেছে 10% বা ফুটে নাই, তারা এখন করবেন কি এই হপারের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক 0.5 মানে ½ ml প্রতি লিটার পানিতে, সাথে ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন। আর যাদের বাগানের মুকুলটা ফুটে গেছে, তার মানে গুটি সেট হয়ে গেছে অথবা কিছু হয়েছে, কিছু ফুটে আছে, তারা এই সময় কোনো স্প্রে করবে না ওই বাগানে। নিরাপদ আম উৎপাদনের জন্য আসলে গ্যাপ মেনটেন করে যে আম উৎপাদন হয় সেটির জন্য অলরেডি আমাদের যে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কিন্তু আমরা প্রশিক্ষিত করছি, অফিসারদের প্রশিক্ষিত করছি এবং কৃষকদের ট্রেন্ড আপ করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে এবছর জেলায় 37,504 হেক্টর জমিতে আবাদ হয়েছে নানা জাতের আমের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গ্রাম বাংলা খবর। ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই 9টি পরিবারের 8টি বসতঘর। গেল রাতে উপজেলার নওদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে ওই গ্রামের কৃষক ইবাদত হোসেনের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই গ্রামের 9টি পরিবারের 8টি বসতঘর। বর্তমানে ওই 9টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় প্রাইভেট কারের চাপায় নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি কারখানা শ্রমিকরা এ সময় ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় জাবেদপুর থানা পুলিশের এএসআই সহ 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। শ্রমিকরা জানান, কারখানায় আসার সময় বাঘের বাজার এলাকার মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেট কারের চাপায় ওই কারখানার হেল্পার সাবিনা ঘটনাস্থলে নিহত হন। শ্রমিক নিহত হওয়ায় ঘটনায় কারখানার কর্মরত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত 9:45টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। যশোর সদর উপজেলা চাচরা ইউনিয়নের জামায়াত ইসলামী নেতা কর্মীদের শক্তিশালী করার লক্ষ্যে শীর্ষক আলোচনা ও এক ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের মাহিদিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী 10 নং চাচরা ইউনিয়নের শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠানে চাচরা ইউনিয়নের শাখার সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ ছাড়াও এলাকার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। যশোরের শহরের রেল রোড পঙ্গু হাসপাতালের পেছনে নিজ বাড়ির সামনে সাদি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 1:45টার দিকে মারা যান তিনি। যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, চাঁদা দাবির জেরেই সোমবার রাতে সাদিকে নিজ বাড়ির সামনে 6 তলা থেকে 7 রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে। পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে যশোরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যশোর র্যাব 6-এর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছেন। যশোর শহর সহ বিভিন্ন সড়কে ছিনতাই, ডাকাতি ও কোনো প্রকার অবৈধ মালামাল সরবরাহ করতে যেন কেউ না করতে পারে, এই জন্য যশোরের পরিবেশ সড়কগুলো চাচরা চেকপোস্ট সড়ক মোড়ে গুরুত্বপূর্ণ সড়কে র্যাব 6-এর চেকপোস্ট বসান এবং সন্দেহজনক ব্যক্তি ও গাড়িগুলো তল্লাশি করেন। ফরিদপুরে ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাড়ি মসুর আট সংরক্ষণ হারমেটিক সাইলো ব্যবহার শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গাড়ুয়া ইউনিয়নের গঙ্গারধরী মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রইচুদ্দিন। নড়াইল জেলা উন্নয়নের সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সমন্বয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, সিভিল সার্জন ডাক্তার আব্দুল রশিদ সহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। জিয়া মঞ্চ বাগেরহাট জেলার চিতলমারি থানার সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বান্দরবান জেলা জিয়া মঞ্চের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল করে। জিয়া মঞ্চের সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুসা হাওলাদারের সঞ্চালনায় এই সময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলার জিয়া মঞ্চের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর সহ জিয়া মঞ্চের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাদারীপুরে একাধিক মানব পাচার মামলায় আসামি এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র্যাব 8-এর মাদারীপুরের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। গ্রেপ্তার ফরহাদ মাতাব্বরের বিরুদ্ধে ডাসার ও কালকিনি থানার 3টি মানব পাচারের মামলা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব 3 ও র্যাব 8-এর যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যানকে রাজধানীর ঢাকা শাহবাগ থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঈদ উল ফিতর উপলক্ষে দেউলদিয়া পাটুরিয়া নৌরুটে সুষ্ঠুভাবে নৌযান পারাপার সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ীর জেলার প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখ মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে 3 দিন করে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে বাড়িয়ে 17টি ফেরি ও 22টি লঞ্চ চলাচল থাকবে। বরিশাল মহানগর বিএনপির আয়োজনে একাধিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হলিম মৃধা, জহুরুল ইসলাম লিটন সহ মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় 16 বছর পর জামায়াতে ইসলামী উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার উপজেলা মডেল মসজিদে বিশিষ্ট জনদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের ইসলামীর আমির মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দুস সহ অন্যান্যরা। দেশের মানুষ তখনই শান্তিতে থাকবে যখন দেশে একটি নির্বাচিত সরকার থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এই সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোলাইমানের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এম বদরুল আনোয়ার, পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর সহ সংগঠনের অন্যান্যরা। চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার চট্টগ্রামে নগরীর রেল স্টেশন এলাকায় রিয়াজ উদ্দিন বাজার একটি রেস্টুরেন্টে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল কবিরের উপস্থাপনায় এবং হাবিবুর রহমানের সভাপতিত্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন প্রফেসর সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আহাজারি। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ সাদ্দাম হোসেন। পবিত্র মাহের রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরী 12 নং সরাইপাড়া ওয়ার্ড সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এহসানুল গনি পল্লব। এ সময় বিশেষ অতিথি ছিলেন 12 নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক আশরাফ খান, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক নূর মোহাম্মদ গুড্ডু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, সাবেক ছাত্রনেতা বদরুল আলম শাহেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া 2 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সহ বিএনপুর জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া আর আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান আর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর শহীদ জিয়ার আদর্শই আমাদের বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতি কোনো পন্থী থাকতে পারে না। আজকে আমি আনন্দিত রাগিব রৌফ চৌধুরী আজকে এই এক মঞ্চে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমার বিশ্বাস আগের চাইতে বিএনপি আরো শক্তিশালী হবে, ঐক্যবদ্ধ হবে। সামনের দিন খুব একটা শুভ নয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে হাসিনার পতন ঘটিয়ে আজকে যে অবস্থা সৃষ্টি করেছি, এই অবস্থা নস্যাৎ করার জন্য দেশে বিদেশে অনেক চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। যে দেশে
গণতন্ত্র প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠার যে লক্ষ্য, এদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, সেই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সৃষ্টির দায়িত্ব আমি মনে করি বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর।